চন্দ্রপুর হাই স্কুল। অফিস কক্ষ। বিকালের শেষ ঘন্টা বেজে গেছে। স্কুল চত্বর ফাঁকা। অফিস কক্ষে বসে আছেন অনুরোধ মুখার্জি। টেবিলের উপর নথিপত্র, রেজিস্টার ও আধ খাওয়া এক কাপ চায়ের কাপ। হঠাৎ কর কর দরজায় হালকা টোকা। কে? দরজা খুলে ভেতরে ঢোকে এক তরুণী। মলিন শাড়ি, চুল পিঠ বেয়ে নেমে এসেছে, চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু গভীরে কি যেন একটা লুকিয়ে আছে। আমি এই স্কুলের নতুন শিক্ষিকা। ও হ্যাঁ হ্যাঁ, জেলা অফিস থেকে চিঠি এসেছিল। আপনি? মালবিকা দত্ত। আজ আর তো আপনার ক্লাস নেওয়া হলো না। স্কুল তো ছুটি হয়ে গেল। কাল থেকে শুরু করবেন, ঠিক আছে? তা আপনার গ্রামের বাড়ি কোথায়? অসত্যতলা। আরে, অসত্যতলা? ওখানেই তো আমার বাড়ি। তাই নাকি? আপনি অনেক বছর ধরে যাননি, তাই আমাকে চিনতে পারছেন না। হ্যাঁ, প্রায় 10 বছর ওদিকে যাওয়া হয়নি। তা আপনি কার মেয়ে? আমি দত্ত বাড়ির মেয়ে। আমার কাকা বৈকুণ্ঠ মুখার্জি। আপনি কি ওনাকে চেনেন? খুব ভালো করেই চিনি। আপনি কি জানেন আপনার কাকা আর নেই? কি আবোল তাবোল কথা বলছেন? আজ সকালে আমি ফোন দিয়েছিলাম, কিন্তু কেউ ফোনটা ধরেনি। কাল গভীর রাতে উনি মারা গেছেন। ভোরে তার দাহ হবে। এখনই রওনা দিলে আপনি রাতের মধ্যেই পৌঁছাতে পারবেন। আচ্ছা, কাল দেখা হবে তাহলে। যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই। দরজা বন্ধ। অফিস কক্ষ আবার নিঃশব্দ, কিন্তু ঘড়ির কাঁটা থমে গেছে। রাত 9টার ট্রেন থেকে নামেন অনুরোধ। স্টেশন পুরো ফাঁকা, কুয়াশা জমেছে, রিক্সা নেই, গাড়ি নেই। অনুরোধ হাঁটতে শুরু করে রুদ্র নদীর ঘাটের দিকে। মনে কাকার মুখটা ভেসে ওঠে। অনুরোধ মনে মনে ভাবতে থাকে, কাকা খারাপ মানুষ ছিলেন না বটে, কঠোর ছিলেন, কিন্তু নদীর ধারে পৌঁছে দেখেন কিছু লোক জড়ো হয়ে আছে। একটা লাশ। কার লাশ এটা? জানি না বাবু, নদীতে ভেসে এসেছিল। আরে, কেউ তো পুলিশ ডাকুন। না বাবু না, পুলিশ মানেই ঝামেলা। তাহলে ইনার শেষকৃত্য তো করুন। সবাই একসাথে পিছিয়ে যায়। এই রাতের বেলায় কে শ্মশানে যাবে, এই নিয়ে কথা হতে থাকলে হঠাৎ অনুরোধ দাঁড়িয়ে থাকে, তারপর দৃঢ় গলায় বলে, আমি যাব। সবাই চমকে তাকায়। ঠিক তখনই অন্ধকার থেকে ভেসে আসে এক কণ্ঠ। বাবু, আমি নৌকা চালাবো না বাবু। আপনাকে টাকা বাড়িয়ে দিব, তাও আপনি চলুন আমার সাথে। টাকা লাগবে না বাবু, ওটা ভালো জিনিস না, লাশটা খুবই খারাপ। এই লাশটা বাপু অশুভ। নৌকা ছাড়ে। নদীর মাঝখানে নৌকা ভেসে আছে। হঠাৎ বৃষ্টি নামলো। অনুরোধ ভিজে যায়, কিন্তু লাশের কাপড় এখনো শুকনো। বিদ্যুৎ চমকায়, নৌকায় ছায়া পড়ে। মাঝি চিৎকার করে, বাবু, বাবু নৌকা ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ লাশের মুখের উপর থেকে কাপড় সরে যায়। অনুরোধের চোখ আটকে যায় লাশের দিকে। এ কি? এটা তো মালবিকা, যার সাথে সকালে দেখা হয়েছিল। চিনতে পারছো? এই দৃশ্য দেখে মাঝি নদীতে ঝাঁপ দেয়। নৌকা নিজে নিজেই এগোতে থাকে শ্মশান ঘাটের দিকে। নৌকা যেয়ে থামে শ্মশান ঘাটে। মালবিকা উঠে দাঁড়ায়,
আর মালবিকা তখন কবির কণ্ঠস্বরে বলে, তোর কাকা আমাকে ধর্ষণ করে খুন করেছিল, আমি বিচার পাইনি। আজ তোর বংশের শেষ রাত। চারদিকে আগুন জ্বলে ওঠে, মনে হতে লাগে শ্মশান হাসতে থাকে। এইসব দেখে অনুরোধ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। চারদিক অন্ধকার, শুধু জ্বলছে শ্মশানের লালচে আগুন, মিলছে একটা ভাব, যেন স্বাভাবিক আগুন নয়। অনুরোধ মুখার্জি চোখ মেলে, তার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা, বুকের ভিতরে শ্বাস যেন আটকে আছে। আমি আমি বেঁচে আছি। হঠাৎ পাশ থেকে ভেসে আসে একটা শ্বাস প্রশ্বাসের শব্দ। সে ঘাড় ঘুরিয়ে দেখে শ্মশানের এক কোণে বসে আছে এক বৃদ্ধ, মাথায় জট, চোখ দুটো দুধের মতো সাদা। বেঁচে আসিস, কিন্তু আর বেশিক্ষণ বাঁচবি না। আপনি কে? আপনি এখানে কি করেন? এই শ্মশানের পাহারাদার। লোকে আমাকে বলে কালাসাদ ডোম। ভয় পেয়েছিস? ভয় তো কেবল সরু। অনুরুদ্ধ উঠে বসতে চায়, কিন্তু পা নড়ে না। হঠাৎ চারপাশে কান্নার শব্দ, নারীর কান্না, শিশুর কান্না, কিছুটা হাসি বিক্ষিপ্ত ফাটা। মালবিকা, মালবিকা কোথায়? যে মেয়েটাকে তুই মালবিকা ভাবছিস, তার নাম এক সময় ছিল মাধবী দত্ত। কালাচাঁদ আগুনের দিকে তাকিয়ে বলতে শুরু করে। আগুনের শিখা ধীরে ধীরে বদলে যায়, স্মৃতির দৃশ্য ভেসে ওঠে। অসত্যতলা গ্রাম, 6 বছর আগের কাহিনী। মাধুরী দত্ত শিক্ষিত, সাহসী মেয়ে, পৈতৃক জমি বিক্রি করতে এসেছে গ্রামের একমাত্র বড় মানুষ বৈকুণ্ঠ মুখার্জির কাছে। হ হ হ, জমির কাগজটা আমাকে দে মা, আমি ঠিকঠাক দাম পাইয়ে দেব। মাধুরী সন্দেহ করে, কিন্তু বিশ্বাসও করে। পরের দিন সকালে গ্রামে রটনা ছড়ায়, মাধুরী পালিয়েছে। লজ্জায় মুখ দেখাতে পারেনি। কেউ খোঁজ নেয় না, কেউ প্রশ্নও করে না, কারণ জমিদার তখনও মানুষের কাছে দেবতা সমতুল্য। কাকা, কাকা এতটা নিচে নামতে পারে? তুই যে কেন জানিস না সেটা কি জানিস? কারণ তুই শহরে ছিলি, আর গ্রামে তখন ভয় ছিল। হঠাৎ শ্মশানের মাটি কেঁপে ওঠে, মাটি ফুরিয়ে বেরিয়ে আসে একটা হাত, তারপর আর একটা হাত। কণ্ঠে ভেসে আসে, সে পিছনে তাকায়। এটা মালবিকা নয়, এটা মাধুরী। সাদা শাড়ি, চুল উড়ছে বাতাসে, চোখে একটা আগুন। তুই সব জেনেছিস, তবুও বাঁচতে চাস? অনুরোধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে, আমি তো জানতাম না, আমি কল্পনাও করতে পারি না। আমি তো কোনো অপরাধী নই। আমি কোনোদিন আমার কাকাকে সমর্থন করিনি, তাহলে কেন আমাকে মারতে চাচ্ছ? মাধুরী এ কথা শুনে হেসে ওঠে, কিন্তু সে হাসিতে আনন্দ নেই, আছে 1000 বছরের যন্ত্রণা। রক্ত শুধু হাতে লাগে না অনিরুদ্ধ, নীরব থাকলেও লাগে। থাম, সব আত্মার বিচার রক্তে হয় না। যদি সত্যি এই মানুষটা নির্দোষ হয়, তবে একটাই পথ আছে। কি পথ কাকা? ভোরের আগে তোর কাকার পাপের সব প্রমাণ তুই গ্রামে প্রকাশ করবি। আর যদি ব্যর্থ হোস?
তাহলে এই শ্মশানেই তোর প্রাণ যাবে। চারদিকের আগুন নিভে যায়। হঠাৎ অন্ধকার। মাধুরী ফিস ফিস করে বলে, ভোরের আগুনই শেষ আগুন। অনুরোধ আবার জ্ঞান হারায়। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সে আর শ্মশানে নাই, সে পড়ে আছে নদীর ঘাটে। ভোরের আলো ফুটছে, গ্রাম জেগে উঠেছে, লোকজন জড়ো হচ্ছে। কেউ বলে, আরে উনি তো জমিদারের ভাইপো। অনিরোধ উঠে দাঁড়ায়। তার কাপড়ে এখনো শ্মশানের ছাই লেগে আছে। সে জানে সময় কম, যা করতে হবে তা খুব তাড়াতাড়ি করতে হবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রাম জেগে উঠেছে, কিন্তু আজকের সকালটা অন্যরকম। নদীর ধারে ভিড় জমেছে। মাঝরাতে জমিদার বৈকুণ্ঠ মুখার্জির মৃত্যু, এই খবর আগুনের মতো ছড়িয়েছে। আর তার মাঝখানে দাঁড়িয়েছে অনিরুদ্ধ মুখার্জি, আর তার লাল চোখ, মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। বাবু, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলবো, কারণ আজ না বললে এই গ্রাম আর কখনো শান্তি পাবে না। অনুরোধ তার ব্যাগ থেকে কিছু পুরনো কাগজ বের করে। এগুলো আমার কাকার আলমারি থেকে পাওয়া জমির নকল দলিল। আর এইটা, অনুরোধ কাপড়ে মোড়া একটা জিনিস বের করে। সেই কাপড়ে মোড়া জিনিসটার ভিতরে একটা লাল চুড়ি, রক্তের দাগ এখনো শুকায়নি। এক বৃদ্ধা হঠাৎ চিৎকার করে উঠে বলে, ওরে, এ তো দেখি দত্তবাড়ির মেয়ের চুরি। হ্যাঁ, মাধুরী দত্ত। আমার কাকা তাকে লোভ দেখিয়েছিল, তারপর নির্যাতন করে হত্যা করেছিল। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, বাতাস বইতে শুরু করে। একজন একজন চিৎকার করে বলে, দেখো, শ্মশানের দিক থেকে কুয়াশা আসছে। হঠাৎ একটি আত্মার আবির্ভাব হয়। কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি ছায়া, সাদা শাড়ি, খোলা চুল। এ তো মাধুরী। গ্রামের লোকজন দৌড়ে পালাতে চায়, কিন্তু কারোরই পা নড়ে না, যেন আটকে আছে। আজ কেউ পালাতে পারবে না। একজন যুবক কাঁদতে কাঁদতে বলে, আমরা জানতাম না দিদি। জানতেও চাওনি। মাধুরী তাকিয়ে থাকে। হঠাৎ বৈকুণ্ঠ মুখার্জির লাশ, যেটা বাড়ির উঠোনে রাখা, সেটা নড়ে ওঠে। লোকজন চিৎকার করে, লাশ উঠে বসে পড়ে। লাশের মুখ দিয়ে শব্দ বের হয়, আমি ভুল করেছি। মাধুরী লাশের দিকে এগিয়ে যায়। মাধুরী বৈকুণ্ঠ মুখার্জির দিকে তাকায়। আমার দেহ তুমি শেষ করেছিলে, কিন্তু আমার আত্মাকে নয়। বৈকুণ্ঠের লাশ ধীরে ধীরে ছাই হয়ে যায়, ছাই উড়ে নদীতে মিশে যায়, নদীর জল কালো হয়ে যায়। মাধুরী অনিরুদ্ধের দিকে ফিরে তাকায়। তুই সত্য বলেছিলি। তুই ভয় পাওয়ার পরেও চুপ করিসনি। আমি ক্ষমা চাইছি, দেরিতে হলেও আমাকে ক্ষমা করে দাও। আমি মুক্তি পেলাম কিনা সেটা জানি না, কিন্তু যদি আবার কোনো মেয়ে বিচার না পায়, আমি ফিরবো। মাধুরী চোখ বন্ধ করে, এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এটা মুক্তি নাকি আরো অভিশাপ, সেটা কেউ জানে না। সূর্য উঠছে, আলো পড়তেই মাধুরীর শরীর ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়।